আসসালামু আলাইকুম। শুরু করছি শাহজাহান তন্ময় লিখনীতে নাবিলা ইশক। বুধবারের এক ভর দুপুর শাহজাহান বাড়ির ভেতরটা রোজকারের মতোই হাস্যোজ্জ্বল আর প্রাণবন্ত ছিল, তবে বেশিক্ষণ আর থাকলো না। হঠাৎ করে মোস্তফা সাহেবের কল পেয়ে তন্ময় বাড়ি ফিরল অবলা। তার প্রবেশ করতে দেরি, মোস্তফা সাহেবের ডাক পড়তে দেরি হয়নি। বড্ড গম্ভীর কণ্ঠেই ডেকে নিজের রুমে নিয়ে গেলেন। পিতা পুত্রের মধ্যে আধ ঘন্টা ধরে কী নিয়ে আলাপ আলোচনা হচ্ছে এমন তো আগে হয়নি। বোধগম্য হচ্ছে না আনোয়ার সাহেবের। তিনি ব্যস্ত কদমে পায়চারি করছেন লিভিং রুম জুড়ে। একটু পরপর দৃষ্টি ফেলছেন দেয়াল ঘড়িতে। এখন 1:12। এতক্ষণ লাগবে কেন? চিন্তায় তার হৃদয়ের মাঝে ভাঁজ করছে সূক্ষ্ম, ধরফর করছে ভেতরটা। এই বয়সে এসে এত চিন্তা তো নেওয়া যাচ্ছে না। তার বড় ভাই এতটাই গাম্ভীর্যের সাথে তন্ময়কে ডেকে নিয়ে গেছেন যে আনোয়ার সাহেবেরই বুকের ভেতরটা তীর তীর করে যাচ্ছে। কপালে ছোট ছোট ঘাম জমেছে। বড় ভাইকে বড্ড ভয় পান কি না? সম্মানও তো কম করেন না, ভালোবাসারও তো আছে অনেক। এই সময় সুমিতা বেগম চায়ের কাপটা এগিয়ে ধরলেন। চাটা নাও, গরম মাথায় গরম চা খেলে মেজাজটাও গরম হবে। রেখে দাও, পরে খাবো। সুমিতা বেগম ভেবাচেকা খেয়ে গেলেন। গরম চায়ের সাথে গরম মেজাজের সম্পর্ক কীভাবে হয়? আনোয়ার সাহেবের গমগমে গলায় বললেন, তুমি বুঝবে না সুমিতা, ম্যাথমেটিক্সে তুমি দুর্বল। মুহূর্তেই থমথমে হয়ে ওঠে সুমিতা বেগমের মুখ। আগামাথা না বোঝা তিনি বেকুবের মতো বিড়বিড় করে বললেন, গরম চা আর গরম মেজাজের মধ্যে ম্যাথমেটিক্স কীভাবে গুরুত্বপূর্ণ? অদ্ভুত। দীপ্ত সিঁড়ি বেয়ে নামছে, গাইছে একটি ইংরেজি গান, সম্ভবত লাভ সং। ওই সাহেবের মেজাজটা খারাপ হলো। বালপাকনায় এই পিচ্ছুকে নিয়ে তিনি কি করবেন? সেনোরিতা গান কি ওর মতো পুচকের গাওয়ার মতো? দীপ্ত তখন সুর তুলে গাইল, ওই সাহেব ধমকে উঠলেন। রামধমক খেয়ে তৃপ্তির নাস্তানাবুদ অবস্থা। কোনো রকমে সিঁড়িগুলো বেয়ে উপরে উঠে গেছে। ওপরে বলতে দোতলা। ওই তো রেলিং ধরে এদিকেই বড় বড় চোখ চেয়ে আছে। ওই সাহেবের হাতের ঘড়িতে দৃষ্টি ঘুরিয়ে ফিরিয়ে হাঁসফাঁস করে ওঠেন। জাবেদা বেগমের দিকে তাকিয়ে বলেন, 30 মিনিটস। এতক্ষণ ধরে নিশ্চুপ মধু নিয়ে আলোচনা হচ্ছে না? সিরিয়াস ম্যাটার। ভাবি, আপনি কি কিছু জানেন? জাবেদা বেগম নিজেও চিন্তিত, দুঃখ করছে তার ভেতরটা। চোখের ইশারায় জানালেন, কিছুই জানেন না। ওই সাহেব ছটফট ভঙ্গিতে উঠে দাঁড়ালেন। এমন সময় মৃদু স্বরে চেঁচামেচির শব্দ ভেসে আসে। তিন পতন নীরবতা ভেঙে আসা চেঁচামেচির শব্দ শোনালো বজ্রপাতের মতো। আনোয়ার সাহেবের তড়িঘড়ি করে সেদিকে ছুটলেন। ছুটতে নিয়েও পড়তেও নিলেন। নিজেকে সামলে পুনরায় ছুটলেন। মোস্তফা সাহেব মুখ লাল, থরথর করে কাঁপছে ঠোঁট। তন্ময় নিজেও আজ শান্ত নেই, রাগ অথবা অভিমান জানেন, তবে চোখ জোড়া রক্তিম হয়ে আছে। ডান হাতের আঙুল কেটেছে, রক্ত টকটক করে পড়ছে মেঝেতে। কাঁচের গ্লাসটা ভেঙে ছুঁড়ে পড়ে আছে পায়ের নিচে। শব্দ করে দরজা ঠেলে প্রবেশ করেন জাবেদা বেগম। প্রবেশ মাত্রই তিন কর্তব্যবিমূঢ় আর্তনাদ করে ওঠেন। দ্রুত কদমে এসে দাঁড়ান ছেলের সামনে। কাঁপতে থাকা হাতে তন্ময়ের রক্তাক্ত হাতটা চাপতে ধরেন। চোখ দুটো দিয়ে ঝর্ণার মতো ঝরে জল। এসব কী করেছিস? পাগল হয়েছিস? এই তন্ময়, রক্ত পড়ছে তো। আল্লাহ! তন্ময় রূঢ় দৃষ্টি তখনও মোস্তফা সাহেবের চোখের মধ্যে। আমার মধ্যে কি কোনো সমস্যা আছে? আছে? নেই তো? তাহলে আমাকে বিশ্বাস কেন করতে পারছো না? আই নো হার বেটার দ্যান ইউ। বাবা, আই ওয়ান্ট হার অ্যান্ড শি ওয়ান্টস মি। তাহলে কেন আমি ওর জীবনসঙ্গী হতে পারবো না? ওয়াই দ্য হেল নট? আমি ওকেই চাই। আমি ছাড়া ওর জীবনে আর কেউ আসতে পারবে না। আমি দেব না। মোস্তফা সাহেব আশ্চর্য হয়ে গেলেন। ঘন ঘন শ্বাস ফেললেন রোগীর মতো। তিনি আঙুল তুলে স্ত্রীর উদ্দেশ্যে বললেন, তোমার ছেলে আমার সাজানো পরিবার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে। ওকে বলো আমাদের পরিবারের উপর নজর না ফেলতে। ও চাচ্ছে এই পরিবার ভেঙে যায়, আমার ভাইরা আলাদা হোক। এটা আমি কখনোই হতে দেবো না, কখনো না। জাবেদা বেগম তখন আতঙ্কিত গলায় চেঁচিয়ে ওঠেন, কি হয়েছে? কি নিয়ে কথা বলছেন? মোস্তফা সাহেব ক্লান্ত হন। কোনো রকমে বলেন, তোমার ছেলে ওরকে বিয়ে করতে চায়।
ওই ছোট মেয়েটাকে, যাকে সাবিহার সমান ভালোবেসে বড় করেছি নিজের মেয়ের মতো। ছোট থেকে ভাই বোনের সম্পর্ক ওদের। আর আর কমপক্ষে ওর 10 বছরের বড়। 10 বছর ছেলে খেলা নাকি? এসব ভেবে কীভাবে আমাদের এই সুন্দর পরিবারে কি হবে এগুলো জানাজানি হলে? হ্যাঁ। কিছুক্ষণ আশ্চর্যে বাক্রুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন জাবেদা বেগম। এরপর তাকান ছেলের মুখের দিকে, বেশ কিছুক্ষণ চুপ থাকেন। এতে মোস্তফা সাহেব রাগান্বিত মন সন্তুষ্ট হন, ভাবেন হয়তো বা স্ত্রী তার কথায় একমত। তন্ময় তখনও নির্লিপ্ত মুখে শুধু চেয়ে আছে। জাবেদা বেগম বড় করে শ্বাস টেনে নিলেন, মিহি কণ্ঠে বললেন, ছেলের বউ নিজের মেয়ের মতো। আপন মেয়ে তো না, চাচাতো ভাই বোন, কি বিয়ে হয় না? একসাথে বড় হয়েছে তো কি হয়েছে? ছেলে মেয়ে দুজনকে যেহেতু পছন্দ করে, এর থেকে গুরুত্বপূর্ণ আর কি? এমন তো নয় যে শুধু আমার ছেলেই পছন্দ করে বসে আছে। ওরও তো বেশ পছন্দ করে তন্ময়কে। তুমি কি দেখো না ওর চালচলন? আমার ছেলের থেকে ভালো জীবনসঙ্গী ওর জন্য এই পৃথিবীতে নেই। ঘরের মেয়ে ঘরেই থাকবে সারা জীবন। আমি কোনো আপত্তি কারণ দেখছি না। তন্ময় বাবা। জাবেদা ধমকে ওঠেন মোস্তফা সাহেব। তুমি কি বুঝতে পারছো কি বলছো? আমার এই পরিবার, আমার এত বছরের স্বপ্নের পরিবার ভেঙে যাবে এই সাধারণ একটা কারণে। ছেলে মানুষের চিন্তাভাবনা পাশে রাখো, শুধু নিজেদের কথা ভাবছো। ব্যাপারটা জানাজানি হলে আদতে আনোয়ার কিংবা সুমিতা ভালো লাগবে নাকি ভেবে দেখেছো? কতটা লজ্জাজনক পরিস্থিতি সৃষ্টি হবে বাড়ির মধ্যে ভেবেছো? আরও বাচ্চারা আছে জাবেদা। হয়তো আনোয়ার আমার মুখের কথা ফেলতে না পেরে এ বিষয়টা মেনে নিল। তারপর কি হবে? যদি ভবিষ্যতে ওদের মধ্যে সমস্যা হয়, এই বয়সে ব্যবধানে কারণে যদি ওদের সম্পর্কে ভাঙন ধরে, তখন শুধু ওদের নয়, আমাদের পরিবারের মধ্যেও ধরবে। অনেক সমস্যা আছে ভেবে চিনতে। জাবেদা বেগম অবাকের চূড়ান্তে যান। এই চেনো তুমি আমাদের ছেলেকে? এই বিষয়ে আমাদের বাড়িতে আর একটি শব্দ আমি চাই না। তোমার ছেলেকে বলো আমার বাড়িতে থাকতে হলে আমার মতামত মেনে থাকতে হবে। তন্ময় নির্বিকার গলায় বলে, থাকবো না। আপনার মতামত আমি মানতে পারবো না, আর এই বাড়িতে থাকবো না। এই বাড়িতে আমি শাহজাহান তন্ময় সেদিনই ফিরব যেদিন ওরুকে আমার হাতে তুলে দেবেন। তন্ময় দ্রুত কদমে বেরিয়ে গেল রুম ছেড়ে। একটু দূরেই দাঁড়িয়েছিল আনোয়ার সাহেব। ওই সাহেব তন্ময় থামল না, সিঁড়ি বেয়ে উঠে গেল ওপরে। মোস্তফা ক্লান্ত হয়ে বসে পড়লেন চেয়ারে। জাবেদা বেগম সামনে দাঁড়িয়ে গলার স্বর যথাসম্ভব নামিয়ে বলতে নেন, ছেলেটা ওরকে সত্যি কতটুকু শেষও করতে পারেনি। রাগের মাথায় মোস্তফা সাহেব চাপা কণ্ঠে ধমকে ওঠেন। রাগান্বিত মুখে যা এলো বলে ফেললেন। এদিকে এত বছরের সংসার, স্বামীর কাছ থেকে কখনো এমন ব্যবহার না পাওয়া জাবেদা বেগমের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। মুখ চেপে ডুকরে কেঁদে ওঠেন। এই তোমার আমার সম্পর্ক ধারণা? এই বুঝলে আমাকে কি হবে? তোমার এই বাড়িতে আমি আর আমার ছেলে না থাকলে কিছুই হবে না। থাকুন না আপনি আপনার স্বপ্নের পরিবার নিয়ে। এই স্বপ্নের পরিবারে কেউ নই আমি, আমার ছেলে। কাঁদতে কাঁদতে নিজের লাগেজ গোছাতে ব্যস্ত হয়ে পড়লেন জাবেদা বেগম। নিজের বাবার বাড়ি থেকে দেওয়া কাপড় চোপড় ছাড়া আর কিছুই নিলেন না। নামমাত্র কাপড় চোপড় ভরে লাগেজে হাত বাড়িয়ে পড়লেন মোস্তফা সাহেব। তখন এক দৃষ্টিতে চেয়ে আছে মেঝের রক্তের দিকে, গাঢ় লাল রক্ত। এই রক্ত তার ছেলে, তার তন্ময়। বুকের ভিতরটা তার মোচড়ে ওঠে। বাইরে থেকে বেশি আসছে ভাই ও ভাইয়ের স্ত্রীদের আর্তনাদ হট্টগোল। তন্ময় আর জাবেদা বেগমকে থামানোর আপ্রাণ চেষ্টা ওদের। মোস্তফা সাহেবের চোখ জোড়া ভিজে ওঠে, এক ফোঁটা জল চোখের কোণে ঘেঁষে গড়িয়ে পড়ে। ওহি সাহেব দরজায় করাঘাত করছে সমানে। ভাইয়া ভাবি আর তন্ময় এসব কী করছে? ওরা বাড়ি ছেড়ে চলে যেতে চাচ্ছে কেন? আপনি কি কিছু বলছেন না? পাথরের মতো জবাব দিলেন মোস্তফা সাহেব, যেতে দে। থমকে গেল পুরো শাহজাহান বাড়ি, যেন প্রাণ নেই বাড়ির ভেতরে। সব কিছু স্তব্ধ, বিমূল। হুটহাট হেঁচকি তুলে মেয়েলি কান্নার স্বর ছাড়া আর কিছুই শোনা গেল না। সাবিহা দোরগোড়ায় দাঁড়িয়ে সামনে কাঁদতে কাঁদতে মেয়েটার মুখ লাল। টেনে ধরে রেখেছে জাবেদা বেগমের আঁচল। তন্ময় করুণ গলায় বলে, মা প্লিজ, জেদ করে না, তুমি ভিতরে যাও। জাবেদা বেগম অঝরে কাঁদেন, তবুও ছাড়বেন না। ছেলেকে তোকে একা যেতে দেব কখনো না। কীভাবে থাকবি? কখনো একা বাইরে থাকতে পেরেছিস? হোমসিক হয়ে পড়িস, একা থাকতে পারবি না। তুই চলে এলে বাবাকে কে দেখবে?
চলে এলে বাবাকে কে দেখবে? সরি, এখানে তন্ময় তার মা সমিতা বেগমকে বলে, তুমি চলে এলে বাবাকে কে দেখবে? অসুস্থ হয়ে পড়বে। সাবিয়ার কথাও তো ভাবা দরকার তোমার। কোনো চিন্তা নেই, সুমিতা মুফতিরা আছে, দেখে শুনে রাখবে। যেদি মায়ের সামনে তন্ময় দুর্বলভাবে হার মানল। সাবিহাও যেন বুঝেছে তাদের যাওয়ার আটকানো অসম্ভব। এই সময় ওরু এক প্রকার ছুটে এসে সামনে দাঁড়ালো। সদ্য ঘুম ভাঙা, মুখটা ফুলে আছে, বাম গালে বেকায়দা ঘুমের ফলে দাগ পড়েছে। আপাতত চোখ দুটো লাল, কেমন ছটফট করছে গলা কাটা মুরগির মতো। আয় বড় মা, এই বড় মা, কোথায় যাচ্ছ আমাকে ফেলে? কোথাও যেতে দেবো না, চলো বাড়ি। জাবেদা বেগম ওরকে বুকে টেনে নিলেন, মাথায় হাত বুলিয়ে বললেন, তোমার চাচুর খেয়াল রাখিস। খুব বড় দায়িত্ব দিয়ে গেলাম, পালন করবি কেমন? ওর সে কি কান্না, হাওয়া পড়ে গেছে। জাবেদা বেগমকে মানাতে না পেরে তাকালো তন্ময়ের দিকে। সেই দৃষ্টিতে কিছু একটা ছিল তন্ময়ের ভেতরে, দুমড়ে মুচড়ে যায়। ওরু নিয়ে গিয়ে আরও অঝরে কাছে। তন্ময় শান্ত মন কিংবা তার শান্ত দৃষ্টি কিছুই আজ আর শান্ত নেই, অশান্ত আর বেসামাল সব কিছু। ওরু দুপা এগিয়ে এসে তন্ময়ের সামনে পেটের দিকটা শুভ্র রঙের ইন করা শার্টের একটু অংশ টেনে ধরল কেমন। আকতি ভরা কণ্ঠে বলল, ফিরে চলুন না তন্ময় ভাই। তন্ময় প্রতি উত্তরে নিজের পুরুষালী হাতটা ওরুর মাথায় রাখল, অগোছালো চুলগুলো গুছিয়ে দিল কেমন। এক আকাশ সম মন খারাপ আড়াল করে গম্ভীর গলায় বলল, শোন, বাগানে খালি পায়ে হাঁটবি না। ঘুমানোর আগে ঘরের দরজা বন্ধ করে নিবি। স্কুলে যাওয়ার সময় সাথে গাড়ি নিবি। বৃষ্টিতে ভিজবি না, মনে থাকবে? ওর কান্নার মাত্রা বাড়ল। ও সমানে বলল, কিছু মনে থাকবে না, কিচ্ছু শুনবো না। আপনি কোথাও যাবেন না, বাসায় ফিরে চলুন। তন্ময় আলগোছে ওর নরম গালটা ধরল, লাল হয়ে আছে, বলল, যেভাবে রেখে যাচ্ছি আমি ফিরেও তোকে এমনটাই চাই ওরু। উইল ইউ বি আ গুড গার্ল ফর মি? ওরু ফুপিয়ে উঠল, কাঁদতে কাঁদতে মাথা দোলালো। সিক্ত চোখের দৃষ্টিতে তন্ময় বেশিক্ষণ তাকাতে পারল না, দাঁতে দাঁত পিষে চোখ বুঝল। ফিরে তাকালো অন্যদিকে। কান্নারত দীপ্তির মাথাটায় হাত বুলিয়ে সামনে হাঁটা ধরল। পেছনে আঁচল মুখ গুজে হেঁটে যাচ্ছেন জাবেদা বেগম। বারান্দায় একরকম আড়াল হয়ে দাঁড়িয়েছিলেন মোস্তফা সাহেব। তার দুই চোখ ভর্তি জল। কার্ডস, গাড়ি, চাবিসহ সব কিছু তন্ময় রেখে এসেছে বাড়িতে। পকেটে শুধু কয়েক হাজার টাকা। সে একা হলে না হয় কোনো এক বন্ধুর বাড়িতে উঠে যেত, কিন্তু এখন তা সম্ভব নয়। সঙ্গে মা আছে, এই জন্য তার চিন্তার মাত্রা বাড়ছে। যত দ্রুত সম্ভব ফ্ল্যাট দেখতে হবে। মাকে নিয়ে তো আর রাস্তায় ঘুরে ফিরে খোঁজা সম্ভব নয়। জাবেদা বেগম ছেলের ঘরমাক্ত মুখ দেখে বললেন, আমার জমানো কিছু টাকা আছে, তোর নানা মাঝে মধ্যেই পাঠান, আপাতত নেই। তারপর গয়নাগাটি তো আছেই, এগুলো তোর নানির দেওয়া। তন্ময় নিঃশব্দে হাসে। মায়ের কাঁধ জড়িয়ে নিজের সঙ্গে নিয়ে হাঁটতে হাঁটতে বলে, শাহজাহান মোস্তফা সাহেবের থেকেও তোমাকে বেশি ভালো রাখবো মা। জাবেদা বেগম শব্দ করে হাসেন, অশ্রুসিক্ত চোখে চেয়ে থাকেন। ছেলের ঘরমাক্ত কপালে আঁচল দিয়ে সযত্নে মুছে দেন। জাবেদা বেগমকে নিয়ে একটা কফি শপে ঢোকে তন্ময়। মাকে বসিয়ে সে মেনু দেখে একটি সাব স্যান্ডউইচ, চিজ পাস্তা, অরেঞ্জ জুস আর একটা কফি অর্ডার করে দিল। এরপর চটপট ফেসবুকে পোস্ট করে ফেললো ভালো ফ্ল্যাটের খোঁজে। এখন ওঠা যাবে এমন বাসা প্রয়োজন। সাথে সাথেই অনেকের মন্তব্য চলে এলো। তৎক্ষণাৎ তন্ময় উল্লেখিত কন্ট্যাক্ট নম্বরে কল দিতে লাগলো, এক এক করে। কয়েক বাড়িওয়ালার সঙ্গে কথাবার্তা বলে অবশেষে দুটো ফ্ল্যাট বাছাই করে ফেলল। দুটো ফ্ল্যাট পাশাপাশি এবং শাহজাহান বাড়ির কাছাকাছি হওয়ায় উপকার হলো বেশ। খাওয়া দাওয়া শেষ করে জাবেদা বেগমকে নিয়ে তন্ময় ফ্ল্যাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। রিক্সা এসে থামলো গন্তব্যে, 8তলা বিল্ডিংয়ের বাড়ি। খুব পরিপাটি এবং নির্জন। বাড়ির সামনে একটি কৃষ্ণচূড়া গাছ আছে, চমৎকার দেখতে। জাবেদা বেগম খুশি হয়ে বললেন, আমাদের বাড়ির সামনে এমন একটা গাছ লাগালে কেমন হয় বাবা? ভালো হয়, বাড়ি ফিরলেই একটা লাগিয়ে নে। জাবেদা বেগম মন খারাপ করলেন, সে তো কত দেরি। তন্ময় তোকে ভেতরে
নিতে নিয়ে বলে তাকে ভেতরে নিতে নিয়ে বলে, তাহলে কাল এনে দেব, আপাতত বারান্দায় লাগিয়ে নাও। হ্যাঁ, এটা ভালো বলেছিস। প্রথম ফ্ল্যাটটাই পছন্দ হলো যাবে তবে করে। বারান্দাটা ভীষণ বড়। সব থেকে ভালো বিষয়, দুটো বেডরুম, বারান্দা আছে, বড় একটা রান্নাঘর, লিভিং রুমের দারুণ জায়গা আছে। সমস্যা হলো ভাড়াটা নিয়ে 32,000। তন্ময় অবশ্য দামটাকে গ্রাহ্য করলো না। সে অগ্রিম 10,000 দিয়ে তৎক্ষণাৎ ফ্ল্যাটে উঠে পড়ল। পুরো খালি ফ্ল্যাটটা চোখ ঘুরিয়ে দীর্ঘশ্বাস ফেলল। লাগেজে দুটো ফাঁকা লিভিং রুমের মেঝেতে রেখে রান্নাঘরে ছুটলেন। তড়িঘড়ি করে বললেন, তন্ময় বাবা, আগে রান্নাবান্নার কিছু করা দরকার। রান্নার জন্য আপাতত যেসব লাগবে লিস্ট করে দিই, নিয়ে আয়। তোর বন্ধুদের কল করে ডাক, খেয়ে দিয়ে যাবে ওরা। নতুন ফ্ল্যাটে উঠলাম, ওদের দাওয়াত করে আনিয়ে ঘরটা উজ্জ্বল করি। তন্ময় সঙ্গে সঙ্গে নাকচ করলো, ওদের এখন আসার দরকার নেই। সে ভুলেও নিজের বিচ্ছু বন্ধুদের ডাকবে না, মা যতই বলুক না কেন। তন্ময় চুপচাপ বাজার করে নিয়ে এলো লিস্ট মোতাবেক। রান্নাঘরে সেসব রেখে এলো। নিজের ফাঁকা ঘরে বড় বারান্দায় এসে দাঁড়ালো। প্যান্টের পকেটে 2 হাত ভরে তাকালো অদূরে। বেশ চিন্তায় মশগুল সে। ফ্ল্যাটে এক্ষুনি কিছু ফার্নিচার লাগে। জাবেদা বেগমের কোমরে সমস্যা, নরম বিছানা ছাড়া ঘুমাতে পারবে না। এই মুহূর্তেই অনেক কিছু কেনা লাগবে। জাবেদা বেগমের রান্নাবান্না তখনও চুলায়। সেই সময় কলিং বেল বেজে উঠল। তন্ময় দ্রুত কদমে লিভিং রুমে এলো। জাবেদা বেগম দরজা ইতিমধ্যে খুলে দিয়েছে। বাইরে দারোয়ান দাঁড়িয়ে আছে। সালাম জানিয়ে বলল, আপনাদের মালামাল আসছে, সাথে অনেক লোকজন। আসেন, নিচে দেখেন তো কি একটু। তন্ময় চমকালো, সামান্য ভোর কালো। জাবেদা বেগমও অবাক। মা ছেলে মুখ চাওয়াচাই করলেন। এরপর দুজনেই তড়িঘড়ি করে লিফটে ওঠেন। গ্রাউন্ড ফ্লোরে নেমেই ছোটেন সদর দরজার দিকে। পৌঁছে তন্ময় স্তম্ভিত হয়ে পড়ে। 4-5টা হলুদ ট্রাক দাঁড় করানো, ট্রাক ভর্তি ফার্নিচার। মনে হয় না কিছু বাকি আছে। যা নেই 5 ট্রাকের মধ্যে। এক একটা ট্রাকের সামনে তার এক একটা বন্ধু দাঁড়িয়ে। এক একটা ট্রাকের গায়ে বড় করে ব্যানার টানানো, ব্যানারে তার এক একটা বন্ধুর ছবি দেওয়া আর তাদের নাম, যেমন গিফট ফ্রম মাহিন, গিফট ফ্রম ইব্রাহিম, গিফট ফ্রম রিয়ান, গিফট ফ্রম সুহানি। স্তব্ধ জাবেদা বেগমের সামনে এসে তার পা ধরে সালাম করলো মাহিন। শব্দ করে হেসে বলল, আন্টি। দাওয়াত দিতেই দৌড়ে চলে এলাম দাওয়াত খেতে। কতদিন আন্টির হাতে রান্না খাইনি। এখন দাওয়াত তো আর খালি হাতে খাওয়া যায় না। তন্ময় পলকহীনভাবে শুধু দেখলো মাহিনের হাস্যোজ্জ্বল মুখ। তার ভেতরে তখন কেমন অনুভূতি হচ্ছে তার ভাষায় বলা সম্ভব নয়। সে আশ্চর্য হতেও ভুলে গেল যেন। শুধু নীরব চোখ মুখে দেখলো লোকজন দিয়ে ফার্নিচারগুলো ওপরে তোলানো বন্ধুদের। শুভ্র রঙের সব ফার্নিচার, তন্ময়ের পছন্দের রঙ। অজান্তেই তন্ময় চোখ দুটো রক্তিম হয়ে ওঠে। সে আলগোছে অন্যদিকে ফিরে তাকালো, এড়িয়ে নিল তার ভিজে আসা চোখ দুটো। ফাঁকা ফ্ল্যাটটা 2 ঘন্টার মধ্যে ভর্তি হয়ে গেলে এক একটি শুভ্র রঙের মডার্ন ফার্নিচার দিয়ে। তুলতুলে নরম 4 পাল্লার সোফাটা দারুণ মানিয়েছে লিভিং রুম জুড়ে। সামনে টি টেবিলের পেছনে বড় একটি দেয়াল টিভি লাগানো। আপাতত মাহিন ক্লান্ত হয়ে হাত পা ছড়িয়ে সোফায় বসে আছে। রিয়ান ইব্রাহিমও ছড়িয়ে বসেছে। সৈয়দ পুরোপুরি ফ্লোরে শুয়েছে। ফ্লোরটা মাত্রই সুহানি মুছে দিয়ে গেছে। এখনও রান্নাঘর সাহায্য করছে জাবেদা বেগমকে, সাথে টুকটাক আলাপও করছে। হাসিটা তার ধ্বনি ভেসে আসছে। কোনো একটা বিষয় নিয়ে মাহিন আর রিয়ান তর্ক জুড়েছে। তন্ময় নিজের ঘর থেকে সবই শুনতে পাচ্ছে। সে নিমিষেই চোখ দেখছে তার ঘরটা। নতুন বেড, আলমারি, টেবিল, ড্রেসিং, পুরোদমে সাজানো ফার্নিচার দিয়ে। এই সময় রিয়ান এসে উঁকি মারল। বন্ধুরা সব একটু চিন্তিত। তন্ময় যদি সাপের মতো ফোঁস করে ওঠে, ও তো আবার একটু অন্যরকম। এই জন্য মাহিনও একটু পরপর তন্ময়ের মুখটি দেখে কিছু আন্দাজ করতে চাইছে। মতিগতি কেউই ধরতে পারল না। এদিকে রান্নাঘর থেকে বিরিয়ানি ঘ্রাণ পুরো ফ্ল্যাট ছড়িয়ে পড়েছে, মোমো করছে। সুহানি লিভিং রুমে দাঁড়িয়ে চামচ দিয়ে প্লেটে শব্দ তুলে ঘোষণা দিলেন, হ্যালো ডিয়ার বয়েজ, ইট ইজ ডিনার টাইম। ফ্রেশ হয়ে দ্রুত ডাইনিংয়ে নিজেদের আসন গ্রহণ করুন যত দ্রুত সম্ভব। হ্যালো যারা দেখছেন, অবশ্যই আমি আজকে যে ভয়েসটা দিয়েছি ওখানে অনেক ভুল থাকতে পারে, অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। এটা
এটা আমার ফার্স্ট টাইম ভয়েস ওভার। আশা করি আপনারা সে জিনিসটা কনসিডার করবেন। অ্যান্ড দেন পছন্দ হলে লাইক করেন, কমেন্ট করেন অ্যান্ড সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।